গুড মর্নিং ম্যাম। ম্যাম, হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম বলছি ম্যাম হ্যাঁ শুনছি, বলো। একটা রিকোয়েস্ট আছে ম্যাম। আজকে না প্রচুর অ্যাসাইনমেন্টের চাপ আছে, মানে যেগুলো শনিবার দিনই দেওয়া হয়েছে, মানে ইংলিশটা আর এই ওয়ার্কশপটা, ঠিক আছে, মানে নতুন করে শনিবার দেওয়া হয়েছে, তো ওটা কমপ্লিট হয়নি, কালকেই দিতে হবে। তো আজকে না এই ক্লাসটা করতে পারবো না, আমি শুনছি, অনলাইন আছি শুনছি, বাট করতে পারবো না, রেসপন্ড করতে পারবো না। বুঝতে পেরেছি। ঠিক আছে, কি বলবো। থ্যাংক ইউ ম্যাম। আজকে নতুন কিছু করাচ্ছি না, প্রিরিকুইজিট নতুন কিছু করাচ্ছি না। আমি পুরোনো যেগুলো একটু প্রিরিকুইজিট পড়িয়েছিলাম সেগুলো একটু আলোচনা করে নিচ্ছি। আর ল্যাবের কিছু কোশ্চেন অ্যান্সার তোমাদের, যদি তার আগে একটা কথা বলি, ল্যাব সংক্রান্ত কিছু ফোন আসছে মানে ওই যেটা আমি একটা ওয়ার্ড ফাইল দিয়েছিলাম সেটার সংক্রান্ত কিছু ফোন আসছে। বা ধরো লেখালেখি নিয়ে কিছু এক্সপেরিমেন্ট, অনেকে চিনতে পারছো না, এরকম যদি কোনো সমস্যা থাকে বলতে পারো। তবে যারা প্রেজেন্ট আছো তারাই আছো যারা সারা বছর ক্লাস করেছিলে, অতএব তাদের আশা করি সমস্যা হবে না। তাও যদি কোনো প্রশ্ন, যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, সবাইকে বলছি আছে টোটাল 26, তার মধ্যে ধরো 3 জনকে বাদ দাও, দিলে 23 জন স্টুডেন্ট আছে, 23 জন। তো যদি কিছু সমস্যা থাকে তো আমাকে বলতে পারো। আর বোঝার ইয়ে বা কালকে যে নতুন রুলস এন্ড রেগুলেশনটা বেরিয়েছে, যেটা ওপর তোমাদের সেশনালের সমস্ত নিয়ম কানুন গুলো বলা হয়েছে, 1:1 এক্সটার্নাল হবে তোমাদের। সেশনাল মানে ল্যাব প্র্যাকটিক্যাল, সেশনালটা তো ভালো ভাষা, লোকাল ল্যাঙ্গুয়েজে বলছি। ল্যাব প্র্যাকটিক্যালটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনালে তো তোমরা অ্যাকর্ডিং টু লিস্ট, অ্যাকর্ডিং টু যে নোটিশটা বেরিয়েছে শুভ স্যার যেটা দিয়েছেন সেটাতে তো দেখেছো। সেটাতে হচ্ছে তোমার ইয়ে করতে হবে, কি বলে, ওটার একটা কোশ্চেন অ্যান্সার সলভ করতে হবে। সে অবশ্যই কোশ্চেনটা আমরা দেবো, দেওয়ার পরই তোমরা সলভ করবে। তো সলভ করে সেটার এরকম আবার একটা ড্রাইভ হবে, সেই ড্রাইভে তোমাদের আপলোড করতে হবে। আপলোডের সমস্যা আর হবে না, কারণ তোমরা আপলোড শিখে গেছো। যেটা করতে হবে সেই কোশ্চেন গুলো লিখে ওই 12 থেকে 14 তারিখের মধ্যে, এটা কাউন্সিলের দেওয়া ডেট, হ্যাঁ, এই 12 to 14 কাউন্সিলের দেওয়া ডেট, এই কাউন্সিলের দেওয়া ডেটের মধ্যে তোমাদেরকে জমা করতে হবে। এটা গেল ইন্টারনাল। আগে আমাদের অফলাইনে বিফোর কোভিড ইন্টারনালের ও ভাইবা হতো, খাতা চেকিং হতো, কিছু কিছু ল্যাবের কাজ করানো হতো। আর তারপর এক্সটার্নালের সময় বাইরে থেকে মানে অন্য কলেজের টিচাররা আসতেন, তারা তাদের মতন করে করাতেন। এটা ছিল বিফোর কোভিড। আফটার কোভিড এখন নতুন নিয়মটা যেটা করেছে, সব ইয়ারই এটা হচ্ছে, সেটা হচ্ছে ইন্টারনালটাকে পুরো কোশ্চেনিয়ার ফর্মে করে দিয়েছে। ভাইভা যেটা তোমরা মুখে দিতে, সেটা কোশ্চেন অ্যান্সার ফর্মে খাতায় দেবে। অবশ্যই কোশ্চেন সংখ্যা বেশি থাকবে, লেখা আর মুখে বলা তো এক হয় না। আর সেশনালের যেটা হবে সেটা হচ্ছে মানে সেশনালের যেটা এক্সটার্নাল যেটা হবে, ল্যাব এক্সটার্নাল এক্সাম যেটা হবে, সেটা তোমরা দেখেছো অ্যাকর্ডিং টু নোটিস ভাইভা হবে, 1:1 ভাইভা। কারোর যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে করতে পারো, নির্দ্বিধায় করতে পারো। 1:1 ভাইভা তোমরা যদি মাধ্যমিকে বোধহয় একটা ভাইভা তোমাদের থাকে প্রতি পেপারের সাথে 10 নম্বর, থাকে না গো? আমাদের সময় না ছিল, ম্যাম, এখন ওটা তো নতুন অনেক নিয়ম আগে আমি আর থাকতো। জানি না। তারপরে ওই প্রজেক্ট তৈরি হয়ে গেছে, মানে আমরা নিউ সিলেবাস ছিল, আমরা যখন ক্লাস 9-এ পড়তাম 8 অব্দি আমরা ওরাল দিয়ে এসেছি। মানে ওই ওরাল মানে 10 নম্বরেরটা তো ভাইভা বলা যায় না, ওটাকে ওরালই বলা হতো। তো ওই 10 নম্বরে ওরাল দিয়ে এসেছি আমরা ক্লাস 8 অব্দি। এবারে 9 থেকে হচ্ছে প্রজেক্ট সিস্টেমটা আচ্ছা চলে আসে, তো তারপর থেকে আর কোনো ওরাল নেওয়াই হতো না। আচ্ছা। না তো 11-12, ওরা না তো 9। আমাদের সময় যেমন, না আমাদের যেমন 11-12 ছিল না, আমাদের 9-10 একটা ওরাল হতো। তো সেই ওরাল তোমরা 8 অব্দি যে ওরালটা দিয়ে এসছো, টিচার লাইন করে দাঁড়াতে, একজন একজন করে টিচার টেবিল পেতে বসতো, হ্যাঁ তার হ্যাঁ হ্যাঁ, সামনে দাঁড়াতে, সেরকমই, বলতে, হ্যাঁ। আবার পরে টিচারের কাছে চলে যেতে, ওই রকমই হবে। এটা এবার অনলাইন হবে। অনলাইন তুমি তোমরা তোমাদের মুখ দেখাতে হবে, ভিডিও অন করতে হবে, অডিও অন করতে হবে। এই জন্য একটা, তোমাদের তো কলেজের ইউনিফর্ম ছিল, কিন্তু তোমরা যথারীতি পাওনি সেটা, কোভিড এর জন্য যথারীতি, খুব স্বাভাবিক। তো ইউনিফর্মের তো কোনো রেস্ট্রিকশন তোমাদের কলেজের থাকবে না, ইউনিফর্ম আছে? একটা প্রপার। আগে বাবা, যথেষ্ট বলছি সুন্দর যে ম্যাম, ইউনিফর্মটা, বেশ আনকমন। ও আচ্ছা,
ও আচ্ছা আচ্ছা, কোথায় মানে দেখিনি কোনোদিন। একটা লাইট ব্লু শার্ট আর ডিপ ব্লু প্যান্ট, টাই আছে। এই এ আছে, আছে, যাই হোক সেটা পরের কথা। তো নেটওয়ার্ক কানেকশনের প্রবলেম আমার দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এরকম শুনতে অসুবিধা হলে চ্যাট বক্সে লিখবে, হ্যাঁ, আমি যদি শুনতে না পাই। তো সেরকম একটা ইউনিফর্ম তো তোমাদের আর নেই, ওটা পরে বসতে বলা যাবেও না। তো যেরকম একটা ফর্মাল, ছেলেদের ক্ষেত্রে বলছি, শার্ট, কলার গালা, ওই গোল গলা জামা, হ্যাঁ, বুকে এটা ওটা লেখা ওইসব করবে না। কারণ এটা তো রেকর্ড হবে, উল্টো পাশে তোমাদের আমরাই থাকবো, কিন্তু জিনিসটা রেকর্ড হয়ে যাবে। তো সেখানে একটা ডিসেন্ট শার্ট পরে বসবে, ব্যাকগ্রাউন্ডটা দেখে রাখবে যেন ব্যাকগ্রাউন্ডটা দেখাবার মতন ব্যাকগ্রাউন্ড হয়, হ্যাঁ, এরকম। নেটওয়ার্ক কানেকশন ঘরের কোন প্রান্তে ভালো আসে সেটা একটু দেখে আগে থেকে দেখে নেবে, যাতে এমন যেন না হয় ওই সময় 1:1 তুমি বলছো আমরা শুনতে পাচ্ছি না, আমরা জানি ছেলেটি উত্তর দিতে পারছে না, এরকম মিসকমিউনিকেশন যেন না হয়। তাই জন্যই ভিডিওটা অন করতে বলা, যাতে কোনো মিসকমিউনিকেশন হলে আমরা বুঝতে পারি যে ছেলেটা নেটওয়ার্ক সমস্যা বা কিছু। আর মেয়েদের ক্ষেত্রে তো ফর্মালের রেঞ্জটা অনেক বড়, সেক্ষেত্রে যে কোনো সালোয়ার বা কুর্তি জাতীয় জিনিস যেটা ডিসেন্ট লাগে দেখতে, হাফ হাফ চেহারাই তো দেখা যাবে, হ্যাঁ, তো সেইভাবে তোমরা ভদ্রসভ্য ভাবে বসবে, ঠিক আছে। সব এক্সাম গুলোতে ওগুলো কি ফরম্যাটে হবে, কখন কি হবে, সব রুটিন তোমাদের দিয়ে দেওয়া হবে, বুঝিয়ে দেওয়া হবে। রোল রেজিস্ট্রেশন নাম্বার আর সিরিয়াল নাম্বারটা একটু মাথায় রাখবে, সেইভাবেই তো ডাকা হবে, হ্যাপাজার্ড ডাকা হবে না আশা করি। তো এইভাবে দিতে হবে। এই গেল ম্যাম, তোমাদের। ওই ক্লাসরুমে মানে হ্যাঁ, মানে ওই বলো। মিটিং রুমে কি সবাই হ্যাঁ, জয়েন্ট থাকবে, এক এক করে ডাকা হবে নাকি এক একজন জয়েন হবে? দেখো 1:1 মানে এক একজনই বোঝায়। হয়তো তারা এমন হয়তো, সেটা আমাদের এক্সাম সেল থেকে ইনস্ট্রাকশন দিয়ে দেবে যে এমন হয়তো একটা করা হবে যে বাকিরা ইয়েতে থাকলো, ওয়েটিং রুমে থাকলো, একজন একজন করে আমরা ঢোকাচ্ছি, সেটাও হতে পারে। সেটা কি হবে সেটা আমাদেরকে, তোমাদের এবং আমাদের দুজনকেই জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তবে ধরে রাখো ওই তুমি যেটা বলছো ওটা হবে না। মানে বাকিরা মিউট করে আছে, একজন বলছে, সেটা হবে 1:1, হয়তো 1:1ই হবে। এটা আমার ধারণা, এখন জানি না, তোমাদের ক্ষেত্রেও এটা নতুন। এই গেল। তো যে কটা তোমাকে কেমিস্ট্রির ক্ষেত্রে বলছি, তোমাদের তো অনেকদিন আগেই ল্যাবের সমস্ত ডকুমেন্ট দেওয়া হয়ে গেছিল এবং অলরেডি ওরা জমা করতে শুরুও করেছে। আশা করি যারা রেগুলার তারা লিখে অলরেডি ফেলেছো, একটু একটু পেজ নাম্বার, ডেট, এই সমস্যা ছাড়া আর কোনো চেঞ্জ তাদের করতে হচ্ছে না। তো এইগুলো একটু মাথায় রাখবে। ওই পিডি যেটা আমি ডক ফাইল দিয়েছিলাম, সেটা আমি একটু চেঞ্জ করেছি, ওই CHEM হবে, ওটা একটু খেয়াল রাখবে। ওটা আমারও মিস্টেক হয়ে গেছিল, কোথাও SCHM ইউজ হয়, কোথাও EM ইউজ হয়, সেটাই কনফিউজ হয়ে গেছিলাম। যাই হোক, ওটা একটু মাথায় রাখবে। আর ভাইভা রিলেটেড তোমাদের যে কোশ্চেন অ্যান্সারের যে বাঞ্চটা দেওয়া হয়েছিল, ওটা আশা করি সকলের আছে। তো ওইটা খুব ভালো করে পড়বে। এক্সটার্নাল ভাইভা যখন 1:1 হবে, ওর মধ্যে থেকেই ধরা হবে, কারণ ওর বাইরে কোশ্চেন হয় না, কেউ চাইলে ওর বাইরে যেতে পারবে না, ঠিক আছে। ওর মধ্যেই কোশ্চেন গুলো আছে, ওগুলো একটু ভালো করে দেখবে। হ্যাঁ, একসাথে তোমার ধরো চার পাঁচটা, পাঁচটা পাঁচটা তো হবেই, প্লাস স্পোর্টস আছে, স্পোর্টস বাদ দিলে পাঁচটা। তো সেই পাঁচটারই পাঁচ রকমের পড়াশোনা, 5 রকমের কোশ্চেন অ্যান্সার হবে। এটা ওটার ঘাড়ে, ওটা ওটার ঘাড়ে দিয়ে দিও না। হুম, যারা পড়াশোনা করেছো সারা বছর, আমি চাই না তাদের কোনো কারণেই 1 নম্বরও বাদ যাবে, হ্যাঁ, এই ধরনের ভাইবা রিলেটেড জিনিসগুলো থেকে। কপি খুব সাবধানে আপলোড করবে, অনেকে খুব সুন্দর করছো, আমি দেখেওছি একটা। তো খুব সুন্দর আপলোড করছো, ওইভাবেই আপলোড করতে থাকবে। 12টা ফাইল যেরকম দিয়েছি, কারোর যদি কোনো জিজ্ঞাসা থাকে করতে পারো। মুশকিলটা হলো যারা ফোন করে জিজ্ঞাসা করে রবি, যে কোনো সময় যে কোনো টাইমে, তারাই দেখছি এখানে নেই। আমি তাদেরকে বলেছিলাম যে ক্লাসে চলে আসো, আমার মঙ্গলবার ক্লাস আছে, আমি যা যা করে দিই তোমাদের বলে দেবো। এনিওয়ে, তাহলে আমি একটু আমার পড়াশোনা ওরিয়েন্টেড জিনিসে এবার ফিরে আসি। সেটা ম্যাম, হচ্ছে আমার যে একটা কিছু কোয়েরি ছিল। আগের জিনিস আমি, বলো বলো বলো।
ম্যাম কে বলছো বলছি বলো? যে ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে আনসার শিটটা আছে ওটা হ্যান্ড রিটেনই করলে হবে তো, যেমন আমরা করেছিলাম ইন্টারনাল এক্সামে? মানে এই ল্যাবের যেটা ইন্টারনাল হবে সেটার কথা ইয়েস বলছো? ম্যাম, ইয়েস ম্যাম। হ্যাঁ, হ্যান্ড রিটেনই হতে হবে। এভরিথিং ইজ হ্যান্ড রিটেন। ফ্রন্ট পেজটার ফরম্যাটটাকে প্রিন্ট করে নেবে। এর একটা আলাদা ফ্রন্ট পেজ আছে, হ্যাঁ, ইন্টারনাল সেশনাল বলে, দেখবে ওই যে রুলস এন্ড রেগুলেশন আছে ওর নিচে না ম্যাম, ওই আনসার ফ্রন্ট শিটের পেজটাকে। কথা বলছি। হ্যাঁ, আনসার শিটে আমি সবই বলে দিচ্ছি। ফ্রন্ট পেজটা শুধু ওইটা প্রিন্ট করে ফিল আপ করবে, বাকি সব তোমার হ্যান্ড রিটেন হবে। নিচে নাম, রেজিস্ট্রেশন, ওগুলোও হ্যান্ড রিটেন হবে। যে বিষয়বস্তু, যে কোশ্চেন অ্যান্সার লিখবে সেগুলোও হ্যান্ড রিটেন হবে। এভরিথিং উইল বি হ্যান্ড রিটেন। ওকে কাউন্সিল ম্যাম। সবকিছু তোমার হাতে লেখাই চাইছে, কারণ এটাই একমাত্র বোঝা যাবে যে ছেলে কতটা জেনে পড়েছে আর কতটা না জেনে পড়েছে। ঠিক আছে, এটা অবশ্যই হ্যালো হ্যান্ড ম্যাম। রিটেন, এইটার কোনো কনফিউশনই নেই। হ্যাঁ বলো। ম্যাম বলছি, আমাদের আপনি বলেছিলেন, এটা আপনিও বলেছিলেন আর শুভ স্যারও বলেছিলেন, তো মানে এই ফিজিক্স বা কেমিস্ট্রিতে যে এক্সপেরিমেন্ট নেম যেগুলো আছে, তো সেগুলো হচ্ছে খুব ভালো হুম, করে দেখে নিতে বলেছিলেন, যে পুরো ভালো করে মুখস্থ করে হুম, নিতে বলেছিলেন, যে এক্স্যাক্টলি এক্সপেরিমেন্টটা কি আছে ওইটাই বলতে হবে। তো ম্যাম, হুম। তো মানে লেটস সাপোজ এক্সপেরিমেন্ট নাম্বার মানে বলে দিল যে এক্সপেরিমেন্ট নাম্বার 2 তে কোনটা আছে বলো, ম্যাম এরকম জিজ্ঞেস করবে? তাহলে আমাদের বলতে না হবে না, কি ওটা আছে ওই এক্সপেরিমেন্ট নাম্বারে? না 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 না, ওরকম ওরকম বোকা বোকা প্রশ্ন করবে না। 2 নম্বর এক্সপেরিমেন্ট কি আছে, 10 নম্বর কি আছে, ওটা বলবে না। হয়তো আমরা ধরো তোমাকে বললাম, আচ্ছা ঠিক আছে আমি একটা কোশ্চেন করবো, তুমি তোমার পছন্দের একটা এক্সপেরিমেন্ট, তোমার কোন এক্সপেরিমেন্টটা করতে সবচেয়ে ভালো লেগেছিল, এই প্রশ্নটা করার পর তুমি যে এক্সপেরিমেন্টের নামটা বলবে সেটা যেন কমপ্লিট হয়। টু ডিটারমাইন ও এই বা আচ্ছা আচ্ছা ওইটা আচ্ছা যেন আচ্ছা। পুরোপুরি হয়। এবার অনের জায়গায় অফ বললে তোমার নম্বর কেটে যাবে তা নয়, কিন্তু অনেকে কি করে একটা শব্দ বলে, পিএইচ। পিএইচ এর কি? ডেমনস্ট্রেশন, প্রিপারেশন, কি? সেইটা আর বলতে পারবো না, খুব শেষ। আমরা এইটা বলছি, বুঝতে পারা গেল? ইয়েস স্ট্রেংথ ম্যাম। কে ভলিউম বলে দিল, ভলিউম কে মাস বলে দিল, এই সব ঝামেলা খুব করে। তারপরে ফিজিক্স এর উত্তর কেমিস্ট্রিতে চলে আসে, কেমিস্ট্রির উত্তর ফিজিক্সে চলে যায়, এরকমও হয়। কিছু শব্দ, কিছু টার্ম দেখা যায় মিলে গেছে, সেগুলো তখন ঘেঁটে যায়, এইরকম। তো ওইটা ছাড়বো, আমি বলেছি ওইরকম না, ওইরকম বোকা বোকা প্রশ্ন এত বড় ছেলেদের করা হবে না। আচ্ছা, মানে এই না, গেল। আমি একটু এবার আমি ছিলাম, একটু তো আমি তারপরে ভাবছিলাম হ্যাঁ, যে হয়তো এক্সপেরিমেন্ট নাম্বার নাম্বার দেখে দেখে পুরো মুখস্থ করে রাখতে হবে কোন নাম্বারে কি আছে, যেটা একদমই সম্ভব না, গুলিয়ে যেত পুরোপুরি। না না না, ওইটা কেউ চাইছে না, নো ওয়ান এক্সপেক্ট। আমরা অ্যাটলিস্ট এটাই দেখি যে ছেলে এক্সপেরিমেন্টটা করেছিল, সিনসিয়ারলি করেছিল। এবার সে নাম্বার কেন মনে রাখতে যাবে? নাম্বার তো আমাদেরই খেয়াল থাকছে না, আমাদেরই দেখে দেখে মাঝে মাঝে চেক করতে হচ্ছে ছেলে যখন ফোন করছে। আচ্ছা, এবার আমি একটু জিনিসপত্র শেয়ার করি, কিছুটা প্রি রিকুইজিট শেয়ার করি। কালকে তো আমার ল্যাব, কালকে আরেকটা ক্লাস আছে 10টা থেকে 11টা, ওটাতে আমি শুধুই কোশ্চেন অ্যান্সার শাফল করবো, কেমিস্ট্রি কোশ্চেন অ্যান্সার করবো, কারণ যেহেতু পরের দিন থেকে গিয়ে শুরু হচ্ছে, আমি কালকে আর প্রি রিকুইজিট কিছু দেবো না। আজকেও নতুন কিছু করাচ্ছি না, আজকেও আমি আগেরগুলোই একটু জ্বালিয়ে নিচ্ছি, একটু শুনতে থাকো। তারপরে যদি টাইম থাকে আমি কিছু ল্যাবের কোশ্চেন অ্যান্সার বলবো, বা তোমাদের যদি কিছু বলার থাকে বলতে পারো। আর কাল আমি একটু ইন্টারাকশন করবো, তোমরা একটু, আমি চাইবো তোমরা একটু ওই 10টা থেকে 11টা ওই টাইমটা একটু ইন্টারাক্ট করো কোশ্চেন অ্যান্সার, তাহলে তোমাদেরও পড়াটা খানিকটা এগোবে। ঠিক হোক, বলো, যাই। আচ্ছা, আমি এবার একটু শেয়ার করি, দাঁড়াও। ও, আমার তো খোলাই ছিল। হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম আমার একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে আমি তো ওয়াইফাইতেই ক্লাস করি, তো আমার বাড়িতে জিও নেটওয়ার্কটা ভীষণ খারাপ, মানে সেই আমি যেখানেই যাই না কেন জিও নেটওয়ার্ক খারাপ, মানে আমি তো জিওতে ওই জন্য ক্লাসই করতে পারি না কারেন্ট না থাকলে। তো ম্যাম যদি এরকম ক্লাস করতে মানে ধরুন অনগোয়িং ভাইভাতে হঠাৎ করে আমার পাওয়ার কাট হয়ে গেল, তো ম্যাম আমি যদি আর কমিউনিকেট না করতে পারি, তো আমার নাম্বারটাও কেটে মানে একদম ওখানেই ক্রস পড়ে যাবে ওখানে। এবার দেখো তোমার কোশ্চেন কি, মানে তুমি তখন
ভাইভার কি অবস্থায় আছো, যে হ্যালো নীলাঞ্জন বলার সাথে সাথে তুমি চলে গেলে, তাহলে সেটা অবশ্যই জিরো হয়ে যাবে। যদি এরকম হয় তুমি অলরেডি 5-7টা কোশ্চেন বলে ফেলেছো, তাহলে সেটার এক ধরনের রেসপন্স হবে। এরকম কিছু হলে তোমার যে কলিং ইয়ে আছে, শুভশ্রেষ্ঠ তো তোমাদের কলিং ইয়েতে আছে, এরকম হলে তৎক্ষণাৎ তাকে ফোন করবে, যে কোনো নাম্বার থেকে বাড়ির একটা ইয়েস ফোন ইয়েস করবে যে আমি এরকম বেরিয়ে গেছি, আমি ঢুকতে পারছি না। ঠিক আছে, তারপর আমরা সর্বধরনের চেষ্টা করবো, কারণ এক্সামটা আরো কিছুক্ষণ চলবে। এরকম হবে না, তোমার সর্বসাকুল্যে তুমি একটা একটা সাবজেক্টের হয়তো খুব বেশি জোর হলে 10 মিনিট, তার বেশি সে টিচার টাইম দিতে পারবে না, আরো তো স্টুডেন্ট আছে, 10 মিনিটসে হবে না, অত ভেবো না। হয়ে যাবে। আচ্ছা এক আচ্ছা আচ্ছা, যদি ঠিক আছে। ন্যাচারাল ক্যালেন্ডি ঝড় ফড় এলো উড়ে গেল সব, তাহলে না, এক যদি না হয়। এই, আচ্ছা, তা আমরা যেটা একটু মানে আলোচনা করেছিলাম, আমরা আর কিছুক্ষণ একটু বলে নিই। সেটা হচ্ছে, তোমরা একটু পুরোনো জিনিস শোনো, নতুন আমি কিছু বলছি না। সেটা হলো যে আমরা যেটা লাস্ট দিন করেছিলাম, দুটো ক্লাস আগে বোধহয় এটা করেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের মেজর এনভায়রনমেন্টাল ইস্যুস গুলো আমরা একটু ডিসকাস করেছিলাম। সেইখানে ছিল হচ্ছে ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে, তোমরাই বলেছিলে যে মেজর প্রবলেম হয় র্যাপিড গ্রোয়িং অর হাই ডেন্স পপুলেশন। হাই ডেন্স পপুলেশন হলে আমাদের যে কোনো ধরনের রিসোর্স স্কেয়ারসিটি দেখা দিতে বাধ্য। সেখানে এয়ার কোয়ালিটিও একটা, এয়ার কোয়ালিটি ইজ অলসো আ রিসোর্স, গুড ওয়াটার কোয়ালিটি ইজ অলসো আ রিসোর্স, ল্যান্ড, এগ্রিকালচার, ঠিক আছে, হেলথ, এই সবই হচ্ছে ওয়ান টাইপ অফ রিসোর্স। সাম আর ন্যাচারাল, সাম আর হিউম্যান সাপ্লাই। হেলথ, যেমন হেলথ তো ন্যাচারাল নয়, হেলথ হচ্ছে একটা ইনফ্রাস্ট্রাকচার যেটা মানুষ একটা সভ্য সমাজ তৈরি করে। তো এই ধরনের যে কোনো রিসোর্স তুমি যতই এক্সপ্লোর করো না কেন, সেখানে স্কেয়ারসিটি দেখা দিতে বাধ্য। কখন? যখন র্যাপিড গ্রোয়িং পপুলেশন হয় বা হাই ডেন্স পপুলেশন হয়। আমাদের এখানে লাস্ট মানে ইন্ডিয়ায় লাস্ট 10 বছরে পপুলেশন মানে জনসংখ্যা তো অবশ্যই বাড়ছে, বাট বার্থ রেট কিন্তু লাস্ট 10 ইয়ার্স এ সেম আছে। সেইটা যে কোনো আপনার কারণে ভয়েসটা সেটা না খুব আমাদের কেটে গেল। আচ্ছা, হ্যাঁ, এটা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, যেটা আমাকেও দেখাচ্ছে। তো আবার বলছি যে সেটা হচ্ছে যে লাস্ট 10 ইয়ার্স এ বার্থ রেট আমাদের কিন্তু ফ্ল্যাটে চলে গেছে। মানে বছরে 100-র মধ্যে কতজন জন্মাচ্ছে সেটা পার্সেন্টেজ যদি ধরো, সেটা ফ্ল্যাটে চলে গেছে, কিন্তু ওভারঅল পপুলেশন গ্রোথ আছে। এটা আমাদের কারেন্ট। এবছরে তো হয়নি, 2020-তে যেটা হওয়ার কথা ছিল কাউন্টিং, সেটা হয়নি। এটা হলে কারেন্ট ডেটাটা বেরোবে। আচ্ছা, আমাদের পরবর্তীকালে যখন আমরা সিলেবাসের মধ্যে ঢুকবো, আমাদের যে অংশগুলো দরকার সেগুলো হচ্ছে বেসিক্যালি এয়ার এয়ার পলিউশন মিটিগেশন। যেটা আমরা বলছি যে এখানে আমরা এনভায়রনমেন্টাল সায়েন্সের যে অংশগুলো পড়বো, সবই আমরা সমস্যা করবো, কি আমরা অ্যাচিভ করেছি সেটা আমরা করবো না। আমাদের সিলেবাসটা এভাবেই কনস্ট্রাক্ট করা আছে যে আমরা শুধু প্রবলেম গুলোই দেখবো। এর মানে এই নয় যে শুধু প্রবলেম আছে, ভালো কিছু নেই, ভালো কিছু ডেফিনেটলি আছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আমি ওই জন্যই করিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা যে যে ইস্যুগুলো আমরা খুব বেশি মাত্রায় দেখতে চলেছি, সেগুলো হচ্ছে এয়ার পলিউশন এন্ড মিটিগেশন, কি করে আমরা কন্ট্রোল করব, এয়ার কন্ট্রোল মেজার। এক সেকেন্ড, এই দরজাটা বন্ধ করো। আচ্ছা, নেক্সট হচ্ছে মেজর কিছু এয়ার পলিউশন ইস্যু, যেমন ধরো তোমার গ্লোবাল ওয়ার্মিং, গ্রিন হাউস এফেক্ট। হ্যাঁ, ডিফারেন্স কি গ্লোবাল ওয়ার্মিং আর গ্রিন হাউসের ডিফারেন্স, অ্যাসিড রেন, এই ধরনের ওজোন হোল, এই ধরনের কিছু জিনিস আমরা আমাদের পরবর্তীকালে পাবো, যেগুলো আমাদের বিভিন্ন অ্যানথ্রোপোজেনিক বা ম্যানমেড অ্যাক্টিভিটির সাথে কানেক্টেড। এবং ম্যানমেড অ্যাক্টিভিটির মধ্যে একটা মেজর অংশ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আউটকাম। সেই ইন্ডাস্ট্রিয়াল আউটকাম এর জন্যই আমরা এই ইঞ্জিনিয়ারিং স্টাডির মধ্যে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডের মধ্যে এই সাবজেক্টটাকে ইনকর্পোরেট করা, এবং আমরা সেই ওরিয়েন্টেড জিনিসগুলো করবো, যাতে ভবিষ্যতে একটা অল ওভার নলেজ সকলের থাকে ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। কারণ আমাদের, আমি আগেই বলেছি, 2030-এর মধ্যে আমাদের 100 আউট অফ 100 রিচ করতে হবে। 2030-এ যদি 100 আউট অফ 100 রিচ করতে হয় ইন কেস অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল,
তাহলে ফিউচার জেনারেশনকে এটা শেখানো খুব দরকার, স্পেশালি তারা যদি ইঞ্জিনিয়ারিং ফিল্ডের হয়। নেক্সট আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এয়ার পলিউশন সিনারিও। এয়ার পলিউশন সিনারিওর মধ্যে আমরা যেটা করেছিলাম যে আমাদের মেজর সোর্সেস অফ এয়ার পলিউটেন্ট, এগুলো আমি কিছু ডেটা আমি লেখা দিচ্ছি না, লেখা দিলে সেগুলো পড়ে দেখতে সময় বেশি যাবে। যেগুলো এগুলো আমাদের প্রি রিকুইজিট, আমাদের এগুলো মাথায় রাখাটা খুব জরুরি, নলেজ বেসড, সেই জন্য আমি এখানে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন বেশি মাত্রায় দিয়েছি। সোর্সেস অফ এয়ার পলিউশন কি কি হতে পারে একটু আমি আবার বলতে থাকি, অ্যাজ ইউজুয়াল তোমরা শুনতে থাকো। সেটা হলো যে মেজর সোর্সেস হচ্ছে ডাস্ট অ্যান্ড কনস্ট্রাকশন। এই ডাস্টটা শুধু যে বাড়িঘর তো তৈরি করতে গিয়ে ডাস্ট হচ্ছে তা নয়, যে কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থেকে যে চিমনি থেকে যে ডাস্ট বেরোয় সেটাও এর মধ্যে ইনকর্পোরেটেড। ডোমেস্টিক এরিয়ায় যেখানে এখনো প্রিমিটিভ কুকিং মেথডস আছে, প্রিমিটিভ কি বলবো ইউজ অফ রিসোর্সেস আছে, হ্যাঁ, কাঠের আগুনে রান্না করা, উনুনে রান্না করা, এই সমস্ত জিনিস যেখানে আছে সেখানেও কিন্তু এই ডাস্ট আউটকাম হতে পারে। ইভেন এগ্রিকালচারাল ফিল্ড থেকেও ডাস্ট তৈরি হয়, ইয়েস, এগ্রিকালচারাল ফিল্ড থেকেও ডাস্ট আসে। তো এই সব ধরনের ডাস্টই এর মধ্যে আছে। তো ডাস্ট কনস্ট্রাকশন হচ্ছে ম্যাক্সিমাম। ওয়েস্ট বার্নিং অর্থাৎ আবর্জনা, এই যে যেটা আমি বলেছিলাম যে ধাপার মাঠ, ওয়েস্ট বার্নিং একটা জায়গা রিসেন্ট, ওটা এতটাই ওয়েস্ট বার্নিং যে আমরা সকলে জানি কোভিড এর সময় ওখানে একটা টেম্পোরারি ক্রিমেশন সেন্টারও তৈরি করা হয়েছিল, ঠিক আছে। ইটস কজ আ হিউজ এয়ার পলিউশন at that period. Maybe there is a certain period of time, হ্যাঁ, বলতে আমি বলতে পারি খুব ছোট একটা সময়। এখন বলবে যে আপনার কাছে কোভিডটা ছোট লাগছে, হ্যাঁ, টোটাল 10 বছর যদি কম্পেয়ার করো তাহলে ওটা ছোটই লাগে। একটা সার্টেন পিরিয়ডের হয়তো এয়ার পলিউশনটা খুব বেড়েছে ওই ধরনের ওয়েস্ট বার্নিং এরিয়াগুলো থেকে, বিকজ কোভিডের সময় ওখানে ক্রিমেশন সেন্টার যেটা করেছিল দ্যাট ইজ অলসো পার্ট অফ ওয়েস্ট বার্নিং। শুনতে খারাপ লাগলো, কতটা সত্যি। এছাড়া আছে ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট ইজ আ হিউজ, যদিও এটা একটা ক্লাস্টার করে হয়, মানে ট্রান্সপোর্ট মেট্রোপলিটন বা সিটি এরিয়ায় যত আছে টাউন এরিয়ায় তার চেয়ে কম আছে, রুরাল এরিয়ায় আরো কম আছে, হ্যাঁ, তো এগুলো বেশিরভাগই ক্লাস্টার ফর্ম করে আছে। ট্রান্সপোর্ট খুব একটা, তোমরা যদি এখানে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন দেখো অনলি 14%, খুব একটা বেশি নয়। যে রেটে গাড়ি ঘোড়া রাস্তায় দেখতে পাও সে রেটে খুবই কম। ডিজেল জেনারেটর, দ্যাট ইজ অলসো আ পার্ট অফ ইন্ডাস্ট্রি, industrial activities, and apart from that a large amount of domestic burning and other sources. তো এই সবগুলোরই মিটিগেশন আমরা পরবর্তীকালে করব। মিটিগেশন করবো কেন? মিটিগেশন করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে ডিফারেন্ট টাইপ অফ ডিজিজ, লাং ডিসঅর্ডার, হেলথ রিলেটেড ইস্যু বা কার্ডিয়াক রিলেটেড ইস্যু, চেস্ট রিলেটেড ইস্যু, এইসবের জন্য টু এনরিচ আওয়ার হেলথ ইনফ্রাস্ট্রাকচার আমাদের এই এয়ার পলিউশনকে ধ্যান দিতে হবে। মানুষ সবসময় তো নিজের ভালো বোঝে, তাই নিজের যখন রোগ দেখা দেবে তখনই একমাত্র মিটিগেশনে আমরা বসবো, আদারওয়াইজ বসবো। নিজের যতক্ষণ না সমস্যা শুরু হচ্ছে সমাধান আমরা করি না। তো দ্যাট, আর পাশের যে ডায়াগ্রামটা আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আমাদের ডেইলি বেসড আর ইনফেক্টেড পিপল অ্যান্ড ডেথ ডিউ টু দ্যাট ইনফেকশন। এটা 2019, দুটোই 2019 এর একটা পাবলিশড ডেটা, রিসেন্ট পাবলিশ ডেটা, এটাই আমার কাছে আছে, এটাই তোমাদের সাথে শেয়ার করেছি। 2021 অবশ্যই চেঞ্জ হবে, কমবে বাড়বে, কিন্তু খুব সাংঘাতিক কিছু চেঞ্জেস হবে, একদম এপিটোপিট হবে। যে 4 ছিল সে 14 হয়ে যাবে না, যে 14 ছিল সে 0 হয়ে যাবে না। তো খুব স্লাইট চেঞ্জেসই এগুলো হয়, ইয়ার ওয়াইজ খুব একটা বেশি চেঞ্জ হয় না, এক্সেপ্ট যদি না এই ধরনের লকডাউন কেস আসে। নেক্সট যেটা আমি দেখিয়েছিলাম সেটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, দ্যাট ইজ এরোসল বা বিভিন্ন ধরনের মেটাল অক্সাইডস পার্টিকেলস, ভেরি টাইনি diameter of some metal oxides are flown in the air
which is commercially known as aerosol. কিছু মেটাল অক্সাইড মানে অ্যালুমিনিয়াম অক্সাইড, মার্কিউরিক অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এইগুলো খুব ফাইন পার্টিকেল ডাস্টের সাথে বাতাসের মধ্যে ঘুরে বেড়ায়। এগুলো কোথা থেকে এসছে যদি বলো, তাহলে আগেই বলেছিলাম এরোসলের যা যা সোর্স, ইন্ডাস্ট্রি হতে পারে, তোমার বাড়ি থেকে হতে পারে, সাধারণ একটা ডিওড্রেন্টও হয়ে থাকে। তো এই ধরনের সোর্স থেকে খুব ফাইন মেটাল অক্সাইড তুমি দেখতে পাবে না চোখে, একমাত্র যদি কালেক্টর ডিভাইস দিয়ে কালেকশন না করো, তাহলে তুমি এটা কোনোদিনই মানে ট্রেস করতে পারবে না এই মেটাল অক্সাইড গুলোকে। এই মেটাল অক্সাইড গুলোকে আমরা বলি এরোসল। শুধু যে এগুলো ইন্ডাস্ট্রি থেকে বেরোয় তা নয়, ন্যাচারাল সোর্সও হয়। যেসব জায়গায় ভলক্যানিক ইরাপশন খুব হাই, জাপান টাপান ফুজি এইসব জায়গাগুলোতে, সেইখানে কিছু ন্যাচারাল এরোসলও দেখা দেয়। আচ্ছা, এগ্রিকালচারাল ফিল্ডে যে ক্রপস গুলো হয়, ক্রপস থেকেও এক ধরনের বা ফুল, ফ্লাওয়ার পোলেন যাকে বলে, ফুলের কুঁড়ি যাকে বলে, সেখান থেকেও কিছু এরোসল এমিট করে। বাট the amount of that aerosol comes from natural sources are very less, খুবই কম। অ্যানথ্রোপোজেনিক বা ম্যানমেডের তুলনায় ওটা চোখেই ধরা পড়ে না, পার্সেন্টেজই আসে না। তো এই ধরনের এরোসলের একটা চিত্র আমি 2016 থেকে 2020 অব্দি একটা দেখছি। 20টাতে কেন দেখানো হয়েছে না, যেহেতু রেস্ট্রিক্টেড ইউজ অফ অল কাইন্ডস অফ রিসোর্সেস, ট্রান্সপোর্ট, ইন্ডাস্ট্রি, স্কুল, কলেজ, যেহেতু ওটা একটা 100 ইয়ার্স এর একটা স্পেসিফিক সাল 2020, সেই জন্য আমরা 2020-র সাথে এটা একটা ট্যালি করে প্রচুর জার্নাল পাবলিশ করেছে যে কি ধরনের সিনারিও হতে পারে। কি ধরনের সিনারিও হতে পারে সেখানে আমরা দেখতে পেয়েছি 16, 17, 18-এ এরোসল emission is very high. 18, 19-এ aerosol emission is very high. After that 20-তে এটা প্রচুর কমে গেছে। নর্মাল ইয়ার্সে এরকম এতটা ডিটোরিয়েশন তোমরা দেখতে পাবে না, বাট স্টিল এটা একটা রিফ্লেকশন যে আমরা যদি রেস্ট্রিক্টেড ইউজ করি তাহলে কি ধরনের ইমপ্রুভমেন্ট পেতে পারি। 2020-র মতন এতটা কম কোনোভাবেই তুমি আনতে পারবে না এই মুহূর্তে, কিন্তু রেস্ট্রিক্টেড ইউজ করলে কি ধরনের ডিক্রিজ হয় তার থেকে বোঝা যায় যে অ্যানথ্রোপোজেনিক সোর্স থেকে এরোসল এমিশন কতটা হয়, বিকজ ন্যাচারাল গুলো তো আর থামেনি, থেমেছে অ্যানথ্রোপোজেনিক গুলো। তো সেই জন্য এটা একটা জেনেটিক। এইবার আমি যেটা শেয়ার করবো, যেটা আগের দিনে অতটা দেখাইনি, সেটা হচ্ছে এটা হলো আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO2, নাইট্রোজেন ডাইঅক্সাইডের একটা জেনেরিক পিকচার। এটাও আমরা বিফোর লকডাউন আর আফটার লকডাউনের একটা পিরিয়ডকে, এটা হচ্ছে স্পেসের স্যাটেলাইট থেকে তোলা একটা চিত্র। এই ধরনের পলিউশন, এমিশন, কনসেন্ট্রেশন এগুলো যতটা না লোকাল অ্যানালিসিস হয় তার থেকে বেশি হয় স্যাটেলাইট ইমেজ। স্যাটেলাইট ইমেজে আমরা একটা লার্জ এরিয়া খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারি যে কি হতে চলেছে বা কি হয়ে গেছে। এগুলোর সাথে লোকাল টেস্টিংও হয়। অনেকে দেখতে পাবে, খেয়াল করেছে কিনা জানি না, মাঝে মাঝে বিভিন্ন ট্রাফিক বুথ গুলোতে যেখানে পুলিশ দাঁড়িয়ে ট্রাফিক কন্ট্রোল করে, সেখানে মাঝে মাঝে এক ধরনের ইনস্ট্রুমেন্ট, বড় একটা সুটকেসের মতন, ধরো তোমার কোমর সমান উঁচু, 4টে পা লাগানো একটা ইনস্ট্রুমেন্ট, স্টিলের ইনস্ট্রুমেন্ট এনে সেটাকে চালিয়ে দেয়। প্রচুর আওয়াজ হয়, আর ওটা হচ্ছে এয়ার সাক করে। যন্ত্রটার কাজ হচ্ছে এয়ারকে সাক করা। একটা যন্ত্র চালায়, যন্ত্রটা 6 ঘন্টা কখনো 8 ঘন্টা বেসিসে চলে, টানা একটা চলে। চলার পর ওটা চলার কারণই হচ্ছে ওটা হচ্ছে এয়ার ভলিউম স্যাম্পলার। ও হচ্ছে স্যাম্পল কালেক্ট করে, স্যাম্পল কালেক্ট করার পর সেইটাকে চেক করা। বলতে পারো 8 ঘন্টা কি কেন হয়? 2 ধরনের চেকিং হয়, একটা হয় 8 ঘন্টা আর একটা হয় 24 ঘন্টা। 8 ঘন্টাটা কোন 8 ঘন্টা? যে সময়টা সবচেয়ে বিজি আওয়ার্স থাকে, সকাল 10টা থেকে 6টা বা 9টা থেকে 5টা, একটা জায়গায় ভ্যারি করে, মোটামুটি ধরো 10টা থেকে 6টা, যে সময় ম্যাক্সিমাম মানুষ রাস্তায় থাকে, সেই সময়ের একটা পিরিয়ডের মধ্যে চেক করা হয়। তুমি মাঝরাতে 8 ঘন্টা করলে কিন্তু পাবে না।
অ্যাকচুয়াল ডেটা পাবে না। ডেটা পাবে না কেন, পাবে, অ্যাকচুয়াল ডেটাটা পাবে না। তো এই ধরনের কিছু জিনিস আমরা এখানে চেক করে থাকি। সেই এয়ার ভলিউম স্যাম্পলার টেস্ট, মানে এয়ার সাক করার পর সেই এয়ারকে আমরা ল্যাবে নিয়ে যাই। ল্যাবে নিয়ে যাওয়ার পর তার যে অক্সাইড, সালফার অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, যে অক্সাইড গুলো আছে সেগুলোর একটা থরো চেকিং হয়, যে এই মুহূর্তে এয়ারে কিরকম কি আছে। সেই দেখে আমাদের পলিউশন যে বোর্ড, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল যে বোর্ড আছে, তারা একটা স্ট্যান্ডার্ড ডেটা পাবলিশ করে, যেখানে বলা থাকে যে ম্যাক্সিমাম এমিশন লিমিট কত হতে পারে। আজ না, আমি আরেকদিন দেখাবো, যেদিন তোমাদের মন থাকবে ক্লাস করার সেদিন দেখাবো যে এই স্ট্যান্ডার্ডটা কিরম দেখতে, কারণ এগুলো তোমাদের পরে লাগবে। ইন্ডাস্ট্রিতে যখন যাবে এই ডেটাবেস তোমাদের মেনটেন করতে হবে, সব মানুষকেই মেনটেন করবে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে সবাইকে মেনটেন করতে হয়, ঠিক আছে? তো ওগুলো আমি আরেকটা কোনো ক্লাসে পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে বা যখন সিলেবাস অনুযায়ী যদি শুরু হয়ে যায়, চাই যত তাড়াতাড়ি সিলেবাস অনুযায়ী শুরু হয়ে যাক, তখন সিলেবাসের মধ্যে আমি দেখাবো। এই গেল একটা জিনিস। এইবারে এরকমই আরেকটা একটু দেখে নাও, সেটা হচ্ছে, এটা হচ্ছে সালফার অক্সাইডস। আগের দিন আমি নাইট্রোজেন অক্সাইডসটা দিয়েছিলাম, এটা হচ্ছে সালফার অক্সাইডস। এই সালফার অক্সাইডস এপ্রিল মাসে 2019 এবং 2020 এর একটা ডেটাবেস দেওয়া হয়েছে। সেখানে যত তুমি কালারটা ডিপের দিকে যাচ্ছে, মানে যত পিঙ্ক থেকে ব্লু এর দিকে যত যাচ্ছে, যে জায়গায় যত ডিপ লাগছে তোমার চোখে, অবশ্যই হোয়াইট এরিয়া গুলো সবচেয়ে লাইট, তারপরে গ্রিন এরিয়া গুলো, তারপরে ইয়েলো থেকে পিঙ্ক থেকে ভায়োলেট, যত তুমি ডিপ কালারের দিকে যাচ্ছ তত বুঝতে পারবে সেখানে এমিশন অফ সালফার অক্সাইড ইজ ভেরি হাই। একটা জিনিস মনে রাখবে, সালফার অক্সাইড বা যে কোনো পলিউটেন্ট, নাইট্রোজেনেরও তাই, সালফারের বেশি। সালফার অক্সাইড যে শুধু হিউম্যান বা অ্যানিমালকে ক্ষতি করে তা নয়, প্ল্যান্টকেও খুব হ্যাম্পার করে, গাছপালারও খুব ক্ষতি হয়। হ্যাঁ, এবং গাছপালার যখন ক্ষতি হয় তখন কিন্তু এগ্রিকালচারটাও হ্যাম্পার করে, এবং এগ্রিকালচার হ্যাম্পার করা মানে সে আবার মানুষেরই ক্ষতি হয়, কারণ আনাজের দাম বেড়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সালফার অক্সাইডস এর এমিটেন্স। এইবার আমার মনে হয় এখানেই এটা স্টপ করা উচিত। স্টপ করে আমার এক্সাম রিলেটেড লাস্ট 20 মিনিটস আছে, আমার এক্সাম রিলেটেড কিছু কোশ্চেন, এবং আগামীকালও আমি এক্সাম রিলেটেড কিছু কোশ্চেনই আমি আলোচনা করব, ঠিক আছে? প্রসিডিওর নিয়ে আর বেশি বলবো না, সেটা আমাদের মনে হয় আর লাগবে না। ভাইভা রিলেটেড যে কোশ্চেন গুলো হয় সেগুলোই আমি কিছু কিছু আনকমন কোশ্চেন, কিছু কিছু জিনিস আমি তোমাদের সাথে ডিসকাস করবো, যেটা তোমাদের হেল্প করবে 1:1 ভাইভায়। তো আগামীকাল অবশ্যই একটু মন দিয়ে শুনো, বাকিদেরকেও জানিও। এত কম স্টুডেন্ট হলে তো বুঝতে পারি তোমাদের লেখার প্রচুর প্রেশার, বাট ওই 1:1 ভাইভাটা কিন্তু অনেক কিছু ক্লিয়ার করবে, ক্যারি করবে, শুধু আমার ক্ষেত্রে নয়, সব সাবজেক্টের ক্ষেত্রে। তো এখানে আমি স্ক্রিন শেয়ারিংটা স্টপ করছি। তো আমরা এখন অব্দি তাহলে যেগুলো পড়লাম সেগুলো একটু আরেকবার বলে নিই। আমরা মেনলি মেজর যে এনভায়রনমেন্টাল পলিউটেন্ট তিনটে, এরোসল অর্থাৎ পার্টিকুলেট ম্যাটার, ধূলিকণা যাকে বলে, পার্টিকুলেট ম্যাটার, নাইট্রোজেন অক্সাইড, সালফার অক্সাইড, এই তিনটের আমরা এমিটেন্ট লেভেলটা চেক করলাম। এমিটেন্ট লেভেল চেক করার সাথে সাথে আমরা দেখলাম যে কি ধরনের কন্ডিশন, প্রিভ্যালেন্ট কন্ডিশন বর্তমানে ইন্ডিয়ায় আছে এবং কিভাবে সেটাকে কন্ট্রোল করা সম্ভব। কারণ 2020 রেস্ট্রিক্টেড ইউজের মাধ্যমে কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখতে পেয়েছি। এতটা রেস্ট্রিক্ট না করা গেলেও কিছুটা সোর্স থেকে কন্ট্রোল করেও করা যাবে। কিভাবে করা যাবে এটা আমরা যখন সিলেবাস শুরু হবে তার মধ্যে দেখতে পাবো। আপাতত আমি কিছু কোশ্চেন অ্যান্সার তোমাদের সাথে আলোচনা করছি, সেটা একটু শুনতে থাকো। সেটা হচ্ছে তোমাদের এক্সপেরিমেন্ট গুলোর মধ্যে যেগুলো আছে
আচ্ছা, আমি আরেকবার আমি যে পিডিএফ ওয়ার্ড ফাইলটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা আমি আরেকবার তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। নাম যেগুলো পিডিএফ এর নাম, পিডিএফ এর নাম্বারিং অনেকেই বলছিল, তাদেরকে আমি বলেছিলাম যে ক্লাসে থাকতে ক্লাসে আমি শেয়ার করে স্ক্রিন শেয়ার করে আরেকবার দেখিয়ে দেবো তারা আছে কিনা শর্ট নোট। আমি একবার দেখিয়ে দিচ্ছি আরেকবার অন ডিমান্ড, আমি ক্লাসে দেখিয়ে দিচ্ছি যাতে ভিডিওটাও পরে পেলে এরা দেখে নিতে পারে। হলো, হ্যাঁ শেয়ার হয়েছে। তো এইটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আগের দিন, সেইটাই একটু আরেকবার শেয়ার করছি, দেখে নাও কিভাবে কিভাবে নেমিং, কিভাবে ফরম্যাটিংটা হবে। অনেকেই এক্সপেরিমেন্টের নামের সাথে নিজেদের খাতায় লেখা নাম মেলাতে পারছো না। হ্যাঁ, কিছু কিছু টপিকের বা কিছু কিছু এক্সপেরিমেন্ট নেমের চেঞ্জেস থাকতে পারে, 10 to 15% চেঞ্জেস থাকতে পারে, ওটাকে হিউম্যান এরার হিসাবে ইগনোর করো, কোনো অসুবিধা হবে না নাম্বার পেতে। যেমন পিএইচ এর নামটাই লাস্ট যে 18 এক্সপেরিমেন্ট যেটা আছে, লাস্ট এক্সপেরিমেন্ট, ডিটারমিনেশন অফ পিএইচ ভ্যালু অফ আননোন সলিউশন, এটা হয়তো আমি দিয়েছি টু আইডেন্টিফাই unknown solution, pH of unknown solution by pH meter. So all are almost same, যে কোনো একটা বলতে পারো, কোনো অসুবিধা হবে না। হিউজ ডিফারেন্স দেখো না, এক্সপেরিমেন্টের যখন কোশ্চেন কোয়ারি করা হবে কোনো হিউজ এমন কিছু বলো না যেটার বেসিসে আমরা নম্বর দিতে পারি না। তো এই হচ্ছে আমাদের টোটাল এক্সপেরিমেন্ট আমাদের এই জানুয়ারি মাস থেকে বা ডিসেম্বর মাস থেকে হয়ে এসছে। ফার্স্ট কোথায় জানুয়ারিতেই হয়েছিল ল্যাব, জানুয়ারি মাস থেকে যে যে জিনিসগুলো আমরা করিয়েছি সেইগুলো প্রত্যেক কটা। আচ্ছা, এখানে একটা কথা বলি, প্রসিডিওর মনে রাখার দরকার নেই, মানে আমি কি মেটেরিয়ালস মনে রাখবে, মানে এই একটা পার্টিকুলার এক্সপেরিমেন্ট করতে গেলে আমার কি কি মেটেরিয়ালস, কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে সেটা মাথায় রাখবে। ঠিক আছে, ধরো সাপোজ আমি বলছি কার কথা বলবো, ধরো ডিজলভ অক্সিজেনে আমার কি লাগে না, ম্যাঙ্গানাস সালফেট লাগে, পটাশিয়াম আয়োডাইড লাগে, হ্যাঁ সালফিউরিক অ্যাসিড লাগে, স্টার্চ ইন্ডিকেটর লাগে, হ্যাঁ কি দিয়ে টাইট্রেশন করি, সোডিয়াম থায়োসালফেট দিয়ে টাইট্রেশন করি, কাকে টাইট্রেশন করি না আয়োডিনকে টাইট্রেশন করি। দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন ইজ অ্যাবসর্বড বা প্রেজেন্ট ইন water sample is equivalent to the amount of iodine produced. প্রশ্ন করতে পারি, আমরাই করতে পারি, আমিও করতে পারি যে আয়োডিনটা কেন করছি, কথা তো ছিল ডিজলভ অক্সিজেন, তখন তোমাকে এই এক্সপ্লেনেশনটা এক দু লাইনে দিতে হবে যে যে পরিমাণ অক্সিজেন জলের মধ্যে, যে কোনো ল্যাঙ্গুয়েজ চলতে পারে, তার মানে এই নয় যে ভোজপুরি বা উর্দু বলতে শুরু করবে, বাংলা আর ইংলিশ হিন্দি যে কোনোটাতে বললেই চলবে, কারণ ফার্স্ট ইয়ারে তোমাদের বেঙ্গলি বা হিন্দিটাও একটু অ্যালাউড হয়, এরপর আর পারবে না, তবে চেষ্টা করবে ইংলিশেই দেওয়ার। তো নিজের ভাষায় বলবে যে যে পরিমাণ অক্সিজেন জলের মধ্যে আছে সেই পরিমাণ আয়োডিন তৈরি হয়েছে, এই পরিমাণ আয়োডিন তৈরি হয়েছে বলেই আমরা আগে আয়োডিনটাকে এস্টিমেট করি, যে পরিমাণ আয়োডিন আমরা পাবো দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু আওয়ার অক্সিজেন প্রেজেন্ট ইন ওয়াটার। ঠিক আছে, এই ধরনের কিছু কিছু কোশ্চেন তোমাদের কিন্তু আসতে পারে। নেক্সট আর কিছু আমি বলি, পূরণ সংখ্যা ক্রমশই ফল করে যাচ্ছে, সেটা হচ্ছে যে আচ্ছা নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে টাইট্রেশন রিলেটেড যে কোশ্চেন অ্যান্সার গুলো হয় সেগুলো খুব সূক্ষ্ম কিছু কোশ্চেন অ্যান্সার হয়, তোমাদের কিন্তু ব্যাংকটার মধ্যে দেওয়া আছে, ভালো করে পড়বে। যেমন একটা কোশ্চেন আছে যে এই যে মোলারিটি নর্মালিটি কি, এগুলো কিন্তু তোমাদের থিওরিতে ছিল না, ঠিক আছে, কিন্তু আসতে পারে প্র্যাকটিক্যালি, এগুলো তোমাদের খুব ভালোভাবে দিতে পারে যে হোয়াট ইজ মোলারিটি, হোয়াট ইজ নর্মালিটি। ঠিক আছে, দুটোই হচ্ছে আমাদের ইউনিট অফ স্ট্রেংথকে দেখাবার বা স্ট্রেংথকে
প্রকাশ করার দুটো ইউনিট, কোনটা? মোলারিটি এবং নর্মালিটি। হোয়াট ইজ মোলারিটি? দ্য নাম্বার অফ মোলস প্রেজেন্ট ইন 1 লিটার। আর আচ্ছা, এক সেকেন্ড একটু দাঁড়াও। আচ্ছা, নেক্সট হচ্ছে যে, শোনা যাচ্ছে আশা করি? গলা শোনা যাচ্ছে? আমার একটু নেটওয়ার্ক সমস্যা হচ্ছে বারবার। ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। হ্যাঁ, নেক্সট হচ্ছে মোলারিটি, নর্মালিটি, নাম্বার অফ মোলস প্রেজেন্ট ইন and their equivalent weight is number of equivalent moles present in 1 liter. অ্যানালাইট কাকে বলে? এগুলো সব কিন্তু তোমাদের ওই কোশ্চেন বুকে পাবে, অ্যান্সার বুকে পাবে উইথ অ্যান্সার। হোয়াট ইজ অ্যানালাইট? অ্যানালাইট হচ্ছে এগুলো খুব আনকমন। দ্যাট ইজ দ্য সাবস্টেন্স যার কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট ইজ নোন টু আস। যে সমস্ত সাবস্টেন্সের আমরা কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট গুলো জানি তাকে আমরা অ্যানালাইট বলে থাকি। নেক্সট হচ্ছে টাইপ ট্রেন্ড কি আর টাইপ ট্রেন্ড NT একটা, ND একটা। টাইপ ট্রেন্ড হচ্ছে যা দিয়ে টাইট্রেশন করি, আর টাইপ ট্রেন্ড হচ্ছে যাকে টাইট্রেশন করি, তাকে মানে যে বুলেটে থাকে সে হচ্ছে টাইপ ট্রেন্ড, আর যাকে করি তাকে টাইপ ট্রেন্ড। এন্ড পয়েন্ট বলতে কি বোঝে? না, এন্ড পয়েন্ট হচ্ছে the point or where an indicator shows the amount of reactant that is necessary to complete the reaction. আমরা একটা রিঅ্যাকশন করার জন্য টাইট্রেশন শুরু করি। এন্ড পয়েন্ট হচ্ছে সেই পয়েন্টটা যেখানে গেলে বোঝা যায় যে আমার রিঅ্যাকশনটা শেষ হয়েছে। হোয়াট ইজ ইন্ডিকেটর? খুব সহজ প্রশ্ন আসবে। ইন্ডিকেটর দ্যাট ইন্ডিকেটস দ্য এন্ড পয়েন্ট অফ টাইট্রেশন। ইন্ডিকেটর মানে তোমার গাড়ির ইন্ডিকেটর নয়। ইন্ডিকেটর মানে তোমার কারেন্ট আছে কিনা, যে লাইট জ্বলে, কি বলে ওগুলোকে বলো, এমসিবির পাশে যে ছোট একটা লাইট জ্বলে, এর থেকে বোঝা যায় যে সাপ্লাই আছে কি নেই, সেইটা নয়। এটা হঠাৎ করে বলছি কেন, আমরা এই উত্তরগুলো পেয়েছি প্রিভিয়াস ইয়ার্সে, ঠিক আছে? তো আমি কেমিস্ট্রিতে তোমাকে ডেফিনেটলি গাড়ির ইন্ডিকেটর কিংবা তোমাদের ওই এমসিবির পাশের ইন্ডিকেটরের কথা আমি জিজ্ঞাসা করব না, ঠিক আছে? ওটা আমি তোমাদের থেকে কম জানি। তো এন্ড পয়েন্ট কি বোঝায় সেটা, বা ইন্ডিকেটর বলতে কি? ইন্ডিকেটর দ্যাট ইন্ডিকেটস দ্য এন্ড পয়েন্ট অফ আ টাইট্রেশন। আমরা কিভাবে ইন্ডিকেটর চুজ করি? উই চুজ দ্য ইন্ডিকেটর অন বেসিস অফ পিএইচ অফ দ্যাট রিঅ্যাকশন। রিঅ্যাকশনটা শুরু করার আগে পিএইচ কিরকম, রিঅ্যাকশনটা শেষের কালে পিএইচ কিরকম হতে পারে, এটার একটা টোটাল আইডিয়া নিয়ে আমরা ইন্ডিকেটর চুজ করি। The pH of the total reaction must be matched with the pH of indicator. এই দুটো যখন ম্যাচ করবে তখনই আমরা এটা করতে পারি, ইন্ডিকেটর চুজ করতে পারি। এই ধরনের কিছু কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু আসবে, বারবার বলছি। 5 মিনিটে একটা বড় মার্কস ক্যারি করে চলে যাবে, 5 থেকে 7 মিনিটের মধ্যে একটা বড় মার্কস তোমাদের ক্যারি হবে, ঠিক আছে? আচ্ছা, পিএইচ আমি আগেও একদিন ডিসকাস করেছিলাম। হাউ টু নো দ্য পিএইচ অফ আ সলিউশন। একটা সলিউশনের পিএইচ জানতে গেলে আমি কি করতে পারি? ফার্স্ট উত্তর হবে টু ইউজ দ্য পিএইচ মিটার। পিএইচ মিটার ইউজ করতে পারি। If we don't have the pH meter, then we can take the help of conductometer. That is also in our syllabus. আমাদের সিলেবাসে আরো একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটা আমাদের কন্ডাক্টিভিটি বা আমাদের পিএইচ কে বার করতে হেল্প করতে পারে। সেটা কি? দ্যাট ইজ কন্ডাক্টিভিটি। কেন না? কন্ডাক্টিভিটি, the role of conductometer is to identify the conductivity of ions in the solution.
কন্ডাক্টোমিটারের কাজ হচ্ছে একটা সলিউশনের মধ্যে কি ধরনের আয়ন ফ্লো করছে ফ্রম ক্যাথোড টু অ্যানোড বা অ্যানোড টু ক্যাথোড যাই বলো, কি ধরনের ফ্রম অ্যানোড টু ক্যাথোড কি ধরনের আয়ন ফ্লো করে চলে যাচ্ছে সেইটাকে দেখাই আমার কাজ। তো পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন। তো আমরা কন্ডাক্টোমিটারও হাইড্রোজেন আয়নের ফ্লোকে যদি মেজার করতে পারি তাহলেও আমি নাম্বার অফ আয়নস তার কনসেন্ট্রেশন সেখান থেকে আমি পিএইচ এ আসতে পারি। আদার দেন পিএইচ অর কন্ডাক্টিভিটি কি ধরনের ইনস্ট্রুমেন্ট আমরা পেতে কি ধরনের আর কি কোনোভাবে আমরা পিএইচ বার করতে পারি? তো সেই ক্ষেত্রে উত্তর হবে ইয়েস, উই ক্যান টেক হেল্প অফ এ পিএইচ মিটার। খানিকটা আইডিয়া আমরা পাবো, এক্সাক্টটা পাবো না, বাট একটা রেঞ্জ পাবো। বলছে যে না এক্সাক্ট আর কিছুতে পাওয়া সম্ভব নয়, তবে হ্যাঁ রেঞ্জ পেতে পারি, সের জন্য আমরা পিএইচ মিটার বা পিএইচ পেপার ব্যবহার করতে পারি। আদার দ্যান পিএইচ পেপার উই অলসো ইউজ লিটমাস, অ্যাটলিস্ট অ্যাসিড না বেস সেটা বোঝা যাবে। এতে অ্যাকিউরেসি আরো ফল করে গেল, পিএইচ যা ভালো দিতে পারবে বা কন্ডাক্টিভিটি মোটামুটি একই রকম দেয়, যা দিতে পারবে তার থেকে পিএইচ পেপার অতটা দিতে পারবে না, তার থেকে লিটমাস পেপার আরো কম দেবে। ঠিক আছে, তো সব মিলে একটা রেঞ্জ পেতে পারি, বাট হ্যাঁ পাবো, একদম কিছু যে জানতেই পারবো না এটা অ্যাসিড না বেস সেটা হবে না। এই ক্ষেত্রে আরেকটা কোশ্চেন হতে পারে, বলতে পারো কি, যেটা কখনো বলবে না তাও আমি জানতে চাইছি। এখানে ছেলেপুলে আরেকটা উত্তরও দিয়ে বসে থাকে, সেটা কি? একদম ছোটবেলায় পড়েছো, কোনো জিনিস অ্যাসিড না ক্ষারীয় বুঝতে গেলে আমরা কি করতে পারি? মানে ম্যাম কি ওই চেখে দেখার কথা বলে না? হ্যাঁ হ্যাঁ, অনেকে বলে তাহলে টেস্ট করে দেয়। টেস্ট করবো কি, সেটা তো একটু দেখে টেস্ট করবে। তোমাকে যদি লেবু দেয় খেতে, খাওয়ার জিনিস টেস্ট করতে হলে তুমি জিভে লাগাবে, যে কোনো জিনিস করতে গেলে জিভে লাগিয়ে ফেলবে, এই উত্তরটা কখনো দেবে না। ছোটবেলায় পড়েছো জানি, যা টেস্ট সুইট, টেস্ট সাওয়ার ইজ অ্যাসিড, যা টেস্ট বিটার ইজ অ্যালকালাইন, বাট এটা ছোটবেলায় আবার মানে ম্যাম বাট আমি এটা বলছিলাম যে ছোটবেলায় কি সায়েন্সের বুকগুলোতে মানে জেনারেল সায়েন্সের বুকগুলোতে লেখা থাকতো যে এই অ্যাসিড আর বেস চেনা এরকম টেস্ট করে এরকম লেখা থাকতো? না, চেনার কথা থাকতো না, ইয়েতে থাকতো, ডেফিনেশনে থাকতো, আজও আছে, ডেফিনেশনে থাকে। এটা জাস্ট কেন আদার লিখে রেখেছে? কোনোদিন এরকম খাওয়া সম্ভব নাকি? এরকম চেখে দেখা না সম্ভব নাকি? না না, সম্ভব নয়, এটা ছোট বাচ্চাদের, তুমি কোন ক্লাসের বাচ্চাকে পড়াচ্ছ তার উপর ডিপেন্ড করে, সে তার কাছে তো তখন ও আচ্ছা এক্সপেরিমেন্টের আচ্ছা জিনিস আচ্ছা। কিছু জানে না। বাট এইটাকে আমরা মাঝে মাঝে টেনে সামনে নিয়ে চলে আসি, তখনই মুশকিল হয়ে যায়। তো এইগুলো কখনোই বলবে না, এগুলো খুব নেগেটিভ মার্কস ক্যারি করে। সকলের উদ্দেশ্যে বলা, এটা সবাইকেই বলছি, এই মুহূর্তে যারা আছো তাদের সকলকেই এই জিনিসটা আমি বলছি, এইটা বলতে দিও না, ঠিক আছে? আচ্ছা, আর কি কি হ্যাঁ হতে পারে? এতগুলো ওয়ে আছে, ওটায় কেনই বা মানে যাবে কেউ? হ্যাঁ মানে যায়, এতগুলো সবাই ওয়ে যায় আছে, পিএইচ মিটার, কন্ডাক্টর মিটার। যায় যায়। এটা কারা যায়? যারা না পড়ে এসে বসেছে তারা যায়, নর্মাল লোকে যায় না। আচ্ছা, এটা গেল পিএইচ থেকে। আচ্ছা, পিএইচ এর ফর্মুলা খুব ভালো করে পড়বে, নেগেটিভ লগারিদম অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। কালকে যখন আমি শুধু কোশ্চেন অ্যান্সার করবো তখন আমি প্রত্যেকটা এক্সপেরিমেন্ট ধরে ধরে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো পড়া খুব জরুরি, কোনগুলো আসার চান্সেস হাই, আমি মেনশন করে দেবো। সাজেশন চেয়ে বসো না, সাজেশন দিতে পারবো না, কিন্তু কোন কোন কোশ্চেন গুলো আমাদের মাথা থেকে বেশি বেরোয় সেগুলো আমি একটা শেয়ার করতে পারি, ম্যাম তার জন্য আপনি আবার সাজেশন দেবেন কিরকম? মানে এক্সামটা তো নেবে এক্সটার্নাল, আপনি তো নেবেন না তো, আপনি বলবেন বা না কি? না, এটা হয়তো আমরাই নেবো, এক্সটার্নাল এখনো অব্দি কোনো ইয়ে আসেনি, হয়তো আমাদেরই আসবে, বাট দ্যাট ইজ অলসো ইন দা রেকর্ডেড প্ল্যাটফর্ম, প্রক্টরের মানে প্রক্টরড এনভায়রনমেন্ট, সামওয়ান ইজ ওয়াচিং আস, ও ঠিক আচ্ছা আছে? আচ্ছা। এক্সটার্নাল যদি এবার তো ক্রাইসিস করেছে একটু, এক্সটার্নাল যদি ওনারা প্রোভাইড করতে নাও পারেন, বলা আছে যে আমরা নেবো, দে উইল ওয়াচ আস, ওনারা দেখবেন, তাই জন্যই তো এটা রেকর্ডেড প্ল্যাটফর্ম। এনিওয়ে, তো যেটা হতে চলেছে পিএইচ রিলেটেড, পিএইচ এর ফর্মুলাটা পড়বে, ছেলেপুলে পিএইচ কে খুব চুজ করে যে আমাকে পিএইচ থেকে ধরা হোক, তো পিএইচ এরকম যদি আসে তাহলে ফর্মুলাটা ভালো করে পড়বে, মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, থার্ড ব্র্যাকেট, কথাটা কেউ বলবো না,
ফার্স্ট ব্র্যাকেটটা কিছু ইন্ডিকেট করে না, ওটা আমি ফার্স্ট ব্র্যাকেটও দিলে একই মানে থাকবে। ওখানে কোনো ব্র্যাকেট না দিয়ে শুধু যদি সি লিখি, ক্যাপিটাল সি, তারপর হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, তাহলে ওই কনসেন্ট্রেশন ফর সিও লেখা যায়, ইভেন এও লেখা যায়, স্মল এ। অত দূর আর যাচ্ছি না, অনেক জায়গায় অনেক রকম দেখতে পাবে। তো থার্ড ব্র্যাকেট কখনোই ব্যবহার করবে না। নেম অফ সাম ইন্ডিকেটরস মাথায় রাখবে, কোনটা কোথায় ব্যবহার করেছো সেগুলো একটু প্লিজ কিপ ইন মাইন্ড। এটা বারবার আমার দায়িত্ব বলে যাওয়া, আমি আউড়ে যাচ্ছি, হয়তো শুনতে এই মুহূর্তে ভালো নাও লাগতে পারে। স্কেল অফ পিএইচ, পিএইচ এর একটা স্কেল, কোথায় শুরু হয়ে কোথায় শেষ হয়। 0 to 14. Why it is end on 14? 0 তো বুঝলাম, but why it is end on 14? তো 14 হয় কেন? The ionic product of water is 10 to the power minus 14 at 25 degree centigrade. জলের আয়নীয় গাঢ়ত্বের গুণফল, হাইড্রোজেন আয়ন আর হাইড্রক্সিল আয়নের গুণফল 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে আমরা স্ট্যান্ডার্ড এসপি ধরে যদি ক্যালকুলেট করি, সেটা হয় 10 to the power minus 14। এর যদি তুমি মাইনাস লগ মানে পিএইচ এর ফর্মুলাটায় পুট করো, হাইড্রোজেন আয়নের জায়গায় যদি এই ডেটাটা পুট করো, দ্যাট উইল অল ম্যাক্সিমাম কামস টু 40, এর বেশি আসতে পারে না। ম্যাম এইটা হ্যাঁ, বলো। এইটা একটু আরেকবার বলবেন, এইটা যেটা বললেন এটা আরেকবার একটু বলবেন, 14টা কেন? এটা হচ্ছে ইংলিশে যদি বলো যে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, that means hydrogen ions and hydroxyl ion, the product of these two ions will be 10 to the power minus 14 at 25 degree centigrade. So we will take the log, that will always come to maximum 14. 10 to the power minus 14 এর উপরে যেতে পারে না, মানে minus 15 minus 16 হতে পারে। 10 to the power minus 1 বা 0 থেকে 10 to the power minus 14 এর মধ্যে ভ্যারি করে। বাংলায় হলে বলবে জলের আয়নীয় গাঢ়ত্বের গুণফল 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10 to the power minus 14 হতে পারে, এর হতে পারে না। তাই জন্য আমরা 14 এর বেশি স্কেলটা পেতে পারি না। ব্যাস ওইটুকুই যথেষ্ট। এর ম্যাম ডিটেইল একটা কোয়ারি ছিল এইখানে। বলো। ম্যাম অনেক সময় হয় কি, তো আপনি যখন একটা কোয়েশ্চেন করলেন, তো অনেক সময় হয় কি কোয়েশ্চেনটা ধরুন আমার জানা আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা ইংলিশে বলতে গিয়ে একটু মানে এমন হয়তো শুনতে পাচ্ছি না। আবার কি সমস্যা হলো লাইনে? হ্যালো ম্যাম, অ্যাকচুয়ালি একটা ফোন চলে এসেছিল। ও আচ্ছা, বলো। ম্যাম বলছি যে অনেক সময় হয় কি, যেহেতু মানে একটু সায়েন্সের এই ব্যাপারগুলো, তো সায়েন্স কেন যদি হ্যাঁ, ইংলিশের ক্ষেত্রে বলতে যাই, কোনো কোনো সময় এরকম হয়ে যায় বলতে যাচ্ছি এটা, কিন্তু মানেটা ঠিক না, মানে বোঝানো গেল না আর কি, মানে কি বলতে চাইছি সেটা ঠিক বোঝানো গেল না। তো সেই জায়গাটায় কি আমরা ইংলিশ সরি বাংলায় বলতে পারি। আর আপনি হ্যাঁ, বলছেন এই যে আয়নীয় গাঢ়ত্বের যে গুণফল, ম্যাম এত কঠিন বাংলা, আবার অনেক সময় এর অনেক বেশিরভাগ জায়গায় এরকম আছে যেখানে বাংলাটার সাথে, মানে আমি যেহেতু 11 আর 12টা বাংলাতে পড়িনি, মানে আমি সায়েন্স তো পড়িনি, তো ওই জন্য আমার কাছে ইংলিশটাই বেশি সহজ মনে হয়। তো ওই জন্য ওখানে আমি বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশ টার্মগুলো ইউজ করছি, আর মাঝে মধ্যে যদি কোনো জায়গায় মানে ডিটেলে এক্সপ্লেন করতে গিয়ে যদি বাংলায় বলি, তাহলে কি কিছু প্রবলেম আছে কোনো নাকি? বলতে গেলে কোনো পুরোটাই বাংলায়, নাকি বলতে গেলে পুরোটাই না, না, ইংলিশ? না, কোনো অসুবিধা নেই। আমাদের জানা উদ্দেশ্য আচ্ছা আচ্ছা। সিনসিয়ারলি, আমাদের এবং কাউন্সিলের দুজনেরই উদ্দেশ্য হচ্ছে সিনসিয়ারলি এই ছেলে 6 মাস ল্যাবটা করেছে কিনা সেটা দেখা, সেটা সে বোঝাতে পারলেই হলো। আচ্ছা 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 আচ্ছা। এটা বরাবরই ওপেন থাকে, কখনোই এই রেস্ট্রিকশন থাকে না। আচ্ছা, এই ধরনের কিছু কিছু জিনিস একটু মাথায় রেখো। আর একটা দুটো বলে আজকে শেষ করে দেবো, কালকে আমি এক্সপেরিমেন্ট ধরে ধরে আমি বলবো। আচ্ছা, ইকুইভ্যালেন্ট ওয়েট যেগুলো আমাদের খুব লেগেছিল, ধরো ক্যালসিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট ওয়েট, ক্যালসিয়াম কার্বনেটের মলিকিউলার ওয়েট, ইকুইভ্যালেন্ট, এটা খুব আসে। ক্যালসিয়াম কার্বনেট একটা এমন না, খুব ইউজ হয় তো, আর ও মলিকিউলার ওয়েটটা মনে রাখা সোজা 100, ওই জন্য এটা খুব দেয়। মলিকিউলার ওয়েট বা ইকুইভ্যালেন্ট ওয়েট হলে হাফ করে দেবে, কারণ ক্যালসিয়াম তোমরা জানোই যে চার্জ হচ্ছে 2, তা 100 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ 50। তো এটা একটু মাথায় রাখবে। আচ্ছা, আমাদের হিউম্যান ব্লাডের পিএইচ কত হয়?
তুমি যদি পিএইচ এটারে তোমার ব্লাড টেস্ট করো মোটামুটি কি আসতে পারে, হ্যাভ ইউ এনি আইডিয়া? তো বলবে যে হ্যাঁ এটা নিউট্রাল রেঞ্জে থাকবে, 7 to 7.5 এই রেঞ্জের মধ্যে থাকবে। আবার মানে হিউম্যান ব্লাড না অ্যালকালাইন না অ্যাসিডিক, তো নিউট্রাল রেঞ্জে ভারী করে। তবে হ্যাঁ যদি কিছু ধরতেই চাও স্লাইটলি অ্যাসিডিকই হয়। আচ্ছা, এগুলো একটু মাথায় রাখবে। ম্যাম হুম। ম্যাম আরেকটা কোয়েরি ছিল, সেটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি আমি তো অসুস্থ, তো আমার প্রচন্ড পরিমাণে কাশি হচ্ছে, তো মাইকটা কি সারাক্ষণ অন রাখতে হবে? যদি সারাক্ষণ অন রাখি তাহলে খুব বাজে একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে। আমি শুধু বলার সময় মাইকটা আনমিউট করলে হবে না, নাকি সব সময় হ্যাঁ আনমিউট হ্যাঁ, করে রাখবো? না না না, কেন সবসময় আনমিউট করবে কেন? তাহলে তো এত নয়েজ হবে, পরীক্ষা নেওয়া যাবে না। এখানে আর 5 জনই মাইক অন করুক না, কথা বলা বন্ধ হয়ে যাবে। ওটা কিভাবে হবে আমি জানি না। আচ্ছা আচ্ছা ওখানে কি আচ্ছা। 100 জন ঢুকিয়ে একজন একজন করে তুলবে, না একজন করে ঢোকাবে আবার বার করে দেবে, সেটা হবে কি না ম্যাম, হবে যেটা এখন? ওই ম্যানুয়ালটা যেটা পড়লাম, ইনস্ট্রাকশনটা যেটা পড়লাম, ওখানে কিন্তু বলা ছিল যে এরকম একসাথে গ্রুপ ওয়াইজ এরকম হবে না, মানে ইন্ডিভিজুয়ালি না না, যাবে আবার চলে আসবে, এরকমই পড়েছিলাম। হ্যাঁ হ্যাঁ আমিও তাই জানি। এবার বাকিরা তখন কি ওয়েটিং রুমে থাকবে না ওই মিটিং রুমে মিউট হয়ে থাকবে সেটা ক্লিয়ার নয়। যদি থাকেও না, ওই তুমি শুধু বলার সময়টুকুই ভিডিও অডিও অন করবে, হয়ে গেলে তুমি তোমাকে হ্যাঁ, ছেড়ে দাও। অ্যাকচুয়ালি বলার সময়ও আমার একটু আধটু কাশি হবে, মানে আমার তো প্রচন্ড আমি কাশি জানি। হচ্ছে, তো যার জন্য আমি যদি সারাক্ষণ অন করে রাখি আপনারা বিরক্ত হয়ে যাবেন নাকি? জ্বর কমেছে? না অ্যাকচুয়ালি জ্বরটা কমেছে, কিন্তু প্রচন্ড কাশি হচ্ছে, মানে সেই কথা বলতে গেলেই কাশি হচ্ছে। জানি ভাইরাল খুব হচ্ছে এখন। এই যে রবিশঙ্কর স্যারেরও ভাইরাল ফিভার, তারও অবস্থা খুব একটা ভালো না। ভালো না মানে ওই ক্লান্তি, কাশি, তারও শরীর ভালো না। পরীক্ষায় আসবে নিতে, কিন্তু তারও জ্বর হয়েছিল মাঝে, এই জন্য ভ্যাকসিনও নিতে পারিনি। আচ্ছা, বাফার কি জিনিস লাস্ট একটাই বলে নি। বাফার কি জিনিস, বাফার কি কাজে লাগে? বাফার অনেক রকমের হয়। তোমাদের কম্পিউটার সায়েন্সের একটা বাফার বলে কিছু একটা বস্তু হয়, সেটাও লোকে উত্তর দিয়ে দেয়, ওটা দিও না। বাফার ইজ দ্যাট দ্য রিমেইন the pH unchanged of a solution, যেটা একটা সলিউশনের পিএইচ কে আনচেঞ্জড রাখতে হেল্প করে, দ্যাট ইজ কল্ড বাফার। বাফার কোনো কোনো ইনস্ট্রুমেন্ট কিংবা কোনো ইয়ে না, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবে। কি বাফার ইউজ করেছে। বাফার তখন বললে আমরা একটাই বাফার ইউজ করেছিলাম হার্ডনেস এস্টিমেশনের সময়, ওয়াটারের হার্ডনেস এস্টিমেশনের সময়, দ্যাট ইজ অ্যালকালাইন বাফার। ওটা অ্যালকালাইন কেন? অ্যালকালাইন বাফার হলে তার পিএইচ কত হতে পারে? বলবে অ্যালকালাইন রেঞ্জে থাকতে পারে। আমরা যেটা ইউজ করেছিলাম তার 8 to 10 এর মধ্যে থাকতো। সরি, ইন্ডিকেটরের ক্ষেত্রে একটা অ্যাসিডিক ইন্ডিকেটর, একটা অ্যালকালাইন ইন্ডিকেটর, এই জিনিসগুলো খুব কমন জিনিস, যেগুলো রাখতে পারবে। একবার তুমি ভাইভা দেওয়ার সময় তোমার যদি ফ্লোটা আমরা বুঝে যাই তাহলে কিন্তু তার কোনো আর সমস্যা হবে না। এই জিনিসগুলো খুব ছোট ছোট জিনিস, স্টোর করতে পারলে তোমার কিন্তু টোটাল গ্রেড বা কি সব তোমাদের বলে সেগুলো কিন্তু অনেক উঠবে। তোমাদের আলটিমেটলি যখন 6টা সেমিস্টার একসাথে পড়বে তখন দেখবে এই মার্কস গুলো খুব এফেক্ট করেছে তোমাকে একটা ভালো গ্রেড পেতে। ঠিক আছে, আজ তাহলে আমি এই অবধি রাখলাম। যারা রয়েছো তারা ওকে কালকে এসো, বাকিদের একটু জানিও, যে কোশ্চেন ধরে ধরে ডিসকাস করে দেবো। অনেকটা শুনলেও অনেকটা মনে থেকে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে আমি এইখানে থ্যাংক ইউ ম্যাম। এটি করছি। কিছু যদি কোয়ারি থাকে জমিয়ে রেখো, কালকে রিভিশন। কাল সকাল 10টার সময় আমার ক্লাস আছে। এখন অব্দি যা ঠিক আছে।